সুপ্রিয় ভবিষ্যতের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রত্যেককে 2023 ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি লাভ ফর নলেজ পরিবারের পক্ষ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নিবেদন আপনাদের কাছে সিটেট ইভিএস ক্লাস 1 নিয়ে। তো আপনারা সিটেট এক্সামের জন্য ইভিএসের বিভিন্ন পার্টি বিভিন্ন ক্লাস পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ফুল কভারেজ অফ এনসিইআরটি টেক্সট বুক, অর্থাৎ এনসিইআরটির ইভিএস টেক্সট বুক ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত এই ইভিএস বইগুলোর ফুল কভারেজ আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তাই যারা এখনও চ্যানেলে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাস 1-এর আলোচনা শুরু হচ্ছে। তো আজকের ক্লাস 1-এর প্রথম যে প্রশ্নটি রয়েছে, দ্য ব্যাম্বো অ্যান্ড রোপ ব্রিজ ইজ বিং ইউজড ইন, উত্তর কী হবে? আসাম। অর্থাৎ বাঁশ এবং দড়ির তৈরি ব্রিজ কোথায় ব্যবহার করা হয়? তাহলে উত্তরে যাবে আসামে ব্যবহার করা হয়। এবং আমরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষাতে আলোচনা করব। অবশ্যই আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে প্রথম প্রশ্ন ছিল দ্য ব্যাম্বো অ্যান্ড রোপ ব্রিজ ইজ বিং ইউজড ইন আসাম, অর্থাৎ বাম্বো মানে বাঁশ, রোপ মানে দড়ি। তাহলে বাঁশ এবং দড়ির তৈরি ব্রিজ কোথায় ব্যবহার করা হয়? আসামে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, দ্য ট্রলি কোথায় ইউজ করা হয়? ট্রলি ইউজ করা হয় লাদাখে ট্রলি ইউজ করা হয়। ট্রলি হচ্ছে একটা চারকোনা কাঠের তৈরি বাক্সের মতো, যেটাকে কি করা হয় কোনো রোপের সাহায্যে পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কী করা হয়? পাঠানো হয়। আমরা প্রত্যেকেই জানি যে লাদাখ হচ্ছে একটা পাহাড়ি এলাকা বা পাহাড়ি অঞ্চল, সেক্ষেত্রে ট্রলি কোথায় ইউজ করা হয়? লাদাখে ইউজ করা হয়। পরের যে প্রশ্নটি রয়েছে, সিমেন্ট ব্রিজ কোথায় ইউজ করা হয়? তাহলে সিমেন্ট ব্রিজ আমরা দেখেছি ইউজ করা হয় নর্মাল এরিয়া অথবা ওভার ওয়াটার এরিয়াতে কী করা হয়? সিমেন্ট ব্রিজ ইউজ করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভাল্লাম। তাহলে ভাল্লামটা কি? ভাল্লাম হচ্ছে একটা স্মল উডেন বোট, অর্থাৎ একটা ছোট কাঠের তৈরি বোট, যেটা কোথায় ইউজ করা হয়? যেটা হচ্ছে কেরালা রাজ্যে ইউজ করা হয়। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে বা এসেছিল বিগত টেট এক্সামে যে ভাল্লাম কোথায় ইউজ করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে কেরালাতে ইউজ করা হয়। আর যদি পরীক্ষায় প্রশ্ন বলে ভাল্লামটা কি, সেক্ষেত্রে উত্তরে যাবে স্মল উডেন বোট, অর্থাৎ একটা কাঠের তৈরি ছোট বোট বা নৌকা আমরা বলতে পারি। চলে যাব পরের যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্ন, ক্যামেল কাট। ক্যামেল মানে কি? ক্যামেল মানে হচ্ছে উট, কাট মানে হচ্ছে উটে টানা গাড়ি। তাহলে ক্যামেল শব্দটা রাজস্থানে যেহেতু মরুভূমি অঞ্চল রয়েছে, তাহলে ক্যামেল কাট কোথায় হবে? উত্তরে যাবে রাজস্থান। তারপর বুলক কাট মানে বলদে টানা গাড়ি বা আমরা গরুর টানা গাড়ি যেটাকে বলি, সেটা কোথায় ব্যবহার করা হয়? ভিলেজেস ইন প্লেন্স, সমভূমির যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে বুলক কাট ব্যবহার করা হয়। ওকে, তারপরে কি বলেছে 7 নম্বর প্রশ্ন, দ্য পথস মানে পথ, আর রকি মানে কি? পাথরে পরিপূর্ণ। অ্যান্ড আনইভেন ইন দ্য মাউন্টেন্স, এবং আনইভেন মানে কি? মানে উঁচু নিচু, ইন দ্য মাউন্টেন্স মানে কি? পর্বতের মধ্যে। এরকম পথ কোথায় লক্ষ্য করা যায়? এরকম পথ লক্ষ্য করা যায় উত্তরাখণ্ডে। এবং উত্তরাখণ্ডের যে সমস্ত বাচ্চারা তারা কিন্তু এরকম পথ দিয়েই তারা স্কুলে যায়। ওকে, তো এবং তাদের কাছে এরকম পথটা কিন্তু এরকম মানে রকি পথ, আনইভেন পথ হলেও তারা কিন্তু এই পথের উপর দিয়েই কিন্তু খুব দ্রুত হাঁটতে পারে। ওকে, চলে যাব পরের প্রশ্ন যেটা রয়েছে 8 নম্বর প্রশ্ন, এ বার্ড হ্যাজ ইটস ইয়ার্স অন ইটস হেড। একটা পাখির যে কান সেটা কোথায় থাকে? তার মাথাতে থাকে। দ্য হোলস আর কভার্ড উইথ ফেদার্স, এবং তার যে ছাদাগুলো সেগুলো কভার থাকে, আচ্ছাদিত থাকে উইথ ফেদার্স মানে কি? পালকের দ্বারা। দে হেল্প দেম টু হিয়ার, এবং ওই ছাদাগুলো বা ওই কানগুলো কী করে? পাখিকে শুনতে সাহায্য করে। লিজার্ড হ্যাভ দ্য সেম কাইন্ড অফ ইয়ার্স, অর্থাৎ লিজার্ডদেরও, টিকটিকিদেরও কিন্তু এই একই রকম কান থাকে। ওকে, তারপরে কি বলেছে? ক্রোকোডাইল টু হ্যাভ ইয়ার্স লাইক দিস, অর্থাৎ ক্রোকোডাইলের কিন্তু এই একই রকম কি রয়েছে? কুমিরেরও কিন্তু এই একই রকম কান রয়েছে, বাট উই কান্ট সি দেম, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না। ওকে, তারপরে কি বলেছে 11 নম্বর প্রশ্ন, ডিফারেন্ট প্যাটার্ন অন দ্য অ্যানিমালস আর ডিউ টু দ্য হেয়ার অন দেয়ার স্কিন, অর্থাৎ একটা প্রাণীর যে ডিফারেন্ট প্যাটার্ন, বিভিন্ন ধরন সৃষ্টি হয়, সেটা কিসের উপর ভিত্তি করে? তার শরীরের যে হেয়ার মানে কি আমরা যে লোম বলতে পারি বা চুল বলতে পারি, তার উপর ভিত্তি করে হয়। ওকে, তারপর কি বলেছে 12 দাগের প্রশ্ন যেটা রয়েছে 12, উইদাউট হেয়ার অন অ্যান অ্যানিমালস বডি, অর্থাৎ লোম ছাড়া একটা প্রাণীর শরীর, দেয়ার উড বি নো প্যাটার্ন, সেখানে কিন্তু কোনো ধরন সৃষ্টি হয় না। অর্থাৎ একটা প্রাণীর শরীরে যদি লোম বা চুল না থাকে সেখানে কিন্তু কোনো প্যাটার্ন সৃষ্টি হয় না। পরের প্রশ্ন, অ্যানিমেলস উইথ ইয়ার্স, যে সমস্ত প্রাণীর কান রয়েছে, হেয়ার অন দ্য বডি, এখানে আমরা বলতে পারি যে সমস্ত প্রাণীর কান রয়েছে হেয়ার অন দ্য বডি এবং শরীরে কি রয়েছে?
লোম রয়েছে তারা কী করে, গিভস বার্থ, তারা জন্ম দেয়। বা আমরা বলতে পারি অ্যানিম্যালস উইথ এয়ার্স আউটসাইড দ্য বডি, অর্থাৎ যে সমস্ত প্রাণীর বাইরে কান রয়েছে, হেয়ার অন দ্য বডি এবং সেই সঙ্গে লোম রয়েছে, তারা কী করে, গিভস বার্থ, তারা কী করে, জন্ম দেয়। আর অ্যানিম্যালস উইথ নো ইয়ার্স আউটসাইড দ্য বডি, যে সমস্ত প্রাণীর বাইরে কান নেই, তারা কী করে, লেজ এক্স, অর্থাৎ তারা ডিম পাড়ে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি, মুরগি ডিম পাড়ে, হাঁস ডিম পাড়ে, এগুলো আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো হচ্ছে কি, বাইরে কান নেই, এরা কী করে, ডিম পাড়ে। আর আমরা যদি বলি অ্যানিম্যালস উইথ এয়ার্স আউটসাইড দ্য বডি, অর্থাৎ যে সমস্ত প্রাণীর বাইরে কান রয়েছে, হেয়ার অন দ্য বডি, শরীরে লোম রয়েছে, তারা কী করে, গিভস বার্থ। যেমন গরু, মানুষ আমরা দেখি, ঠিক আছে, ছাগল আমরা দেখি, এদের বাইরে কান রয়েছে, লোম রয়েছে, এরা কী করে, গিভস বার্থ। আর অ্যানিম্যালস উইথ নো ইয়ার্স আউটসাইড দ্য বডি, যাদের বাইরে কান নেই, তারা কী করে, লেজ এক্স। ওকে, তারপরে কী বলেছে 15 দাগের প্রশ্ন, দ্য ওল্ডেস্ট ফিমেল এলিফ্যান্ট বিকামস দ্য হেড অফ দ্য হার্ট, অর্থাৎ হাতির যে হার্ট থাকে, মানে দল থাকে, গ্রুপ থাকে, সবথেকে ওল্ডেস্ট, সবথেকে বয়স্ক ফিমেল এলিফ্যান্টটা কী হয়, হেড হয়, প্রধান হয়, তাদের হাতিদের যে দল থাকে, হার্ট থাকে, তার প্রধান হয়। ওকে, তারপর কি বলছে, অ্যান অ্যাডাল্ট এলিফ্যান্ট ক্যান এট আপ টু 100 কেজিস অফ লিভস অ্যান্ড টুইক্স ইন 1 ডে, অর্থাৎ একটা অ্যাডাল্ট এলিফ্যান্ট, একটা প্রাপ্তবয়স্ক হাতি একদিনে 100 কেজিস অফ লিভস অ্যান্ড টুইক্স, মানে কি পাতা এবং শাখা প্রশাখা, একদিনে 100 কেজিস, অর্থাৎ 1 কুইন্টাল মতো বা 100 কেজি মতো পাতা আর টুইক্স মানে কি ব্রাঞ্চেস বা ডাল কিন্তু খেতে পারি। তারপর কি বলেছে, এলিফ্যান্টস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এলিফ্যান্ট স্লিপ ফর অনলি 2 to 4 আওয়ার্স এ ডে, অর্থাৎ একটা হাতি একদিনে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ঘুমোয়। ওকে, তারপরে কি বলেছে পরের প্রশ্ন, দ্য মাড কিপস দেয়ার স্কিন কুল, অর্থাৎ মাটি কী করে, হাতির ওই বৃহৎ শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। 19 নম্বর প্রশ্ন, দেয়ার বিগ ইয়ার্স, তাদের বড় বড় কানগুলো, অলসো ওয়ার্ক লাইক ফ্যান, সেগুলো পাখার মতো কাজ করে। দে ফ্ল্যাপ দিজ, তারা কি করে, এগুলোকে নাড়ায়, টু কিপ দেম সেলফ কুল, নিজেদেরকে কী করার জন্য, ঠান্ডা রাখার জন্য। দেয়ার আর 10 to 12 ফিমেল এলিফ্যান্টস অ্যান্ড ইয়ং ওয়ান্স ইন এ হার্ট, অর্থাৎ একটা গ্রুপে 10 থেকে 12টি কী থাকে, ফিমেল এলিফ্যান্ট থাকে, এবং ইয়ং ওয়ান্স, এবং সেখানে কী থাকে, ইয়ং ওয়ান্স মানে আরও ছোটো ছোটো কী থাকে, হাতি থাকে। ওকে, তারপরে কি বলছে, WWF এর পুরো কথা কি, এক্ষেত্রে উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এটা হচ্ছে WWF এর পুরো কথা। পরের প্রশ্ন, কনজারভেশন অব এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে পরিবেশকে সংরক্ষণের জন্য, ভারতের পরিবেশ সংরক্ষণ। তো এখানে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু করা হয়েছিল, যেটা কত সালে চালু হয়েছিল, 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল। দিস অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড অন 19 নভেম্বর 1986, অর্থাৎ এই একটা ইমপ্লিমেন্টেড হয়েছিল কবে, 1986 সালের 19 নভেম্বর। তারপরে কি বলেছে, দ্য মেন এম অফ দিস অ্যাক্ট ওয়াজ টু প্রিপেয়ার এ প্ল্যান ফর দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যান্ড রিফর্ম, অর্থাৎ দ্য মেন এম অফ দিস অ্যাক্ট, এই যে 1986 সালে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কার্যকর হয়েছিল বা চালু হয়েছিল, তার লক্ষ্যটা কী ছিল, তার মূল লক্ষ্যটা ছিল প্রিপেয়ার এ প্ল্যান, একটা পরিকল্পনা তৈরি করা, ফর দ্য এনভায়রনমেন্ট মানে কি পরিবেশের জন্য, এনভায়রনমেন্ট কনজারভেশন মানে পরিবেশ সংরক্ষণের জন্য, অ্যান্ড রিফর্ম মানে কি পুনর্গঠনের জন্য। ওকে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে 1986 সালে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল এটাই যে একটা পরিকল্পনা তৈরি করা, কিসের জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য, অ্যান্ড রিফর্ম মানে কি পরিবেশ পুনর্গঠনের জন্য। ওকে, তারপরে কি বলেছে, মেন মুভমেন্টস রিলেটেড টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সঙ্গে যুক্ত বিভিন্ন যে প্রধান মুভমেন্টসগুলো ছিল সেগুলো সম্পর্কে বলা হয়েছে। প্রথমে কি রয়েছে, চিপকো মুভমেন্টস। তো চিপকো মুভমেন্টস বলতে গেলে আমরা প্রথম পয়েন্টেই দেখতে পাচ্ছি যে সুন্দরলাল বহুগুণা ওয়াজ দ্য লিডার অফ দিস মুভমেন্ট, অর্থাৎ চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন, চিপকো মুভমেন্ট বলতে চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, অর্থাৎ সুন্দরলাল বহুগুণা ছিলেন ওয়াজ দ্য লিডার অফ দিস মুভমেন্ট। তারপর কি বলছে, ইট ওয়াজ স্টার্টেড অ্যাট দ্য রিনি ভিলেজ, এটা কোথায় শুরু হয়েছিল, রিনি ভিলেজে শুরু হয়েছিল, গোপেশ্বর, যেটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, তাহলে ইট ওয়াজ স্টার্টেড অ্যাট দ্য রিনি ভিলেজ গোপেশ্বর, অর্থাৎ এটা গোপেশ্বরের রিনি ভিলেজে প্রথমেই চিপকো আন্দোলনটা শুরু হয়েছিল, এবং এই গোপেশ্বরটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, তারপর কি বলছে, ইন দিস মুভমেন্ট ওমেন এমব্রেসড দ্য ট্রি টু সেভ দেম, অর্থাৎ এই যে মুভমেন্ট, এই যে আন্দোলন, এখানে মেয়েরা কী করেছিল, এমব্রেসড মানে জড়িয়ে ধরেছিল, দ্য ট্রিজ মানে কি গাছকে, টু সেভ দেম সেগুলোকে রক্ষা করার জন্য। তারপর কি বলেছে, অ্যাবাউট 300 ইয়ার্স এগো,
একটা ইম্পর্টেন্ট ডাটা। এখানে কি বলা হয়েছে, অ্যাবাউট 300 ইয়ার্স এগো, আজ থেকে 300 বছর আগে, অ্যাট খেজাদি ভিলেজ, অর্থাৎ খেজাদি ভিলেজ, যেই খেজাদি ভিলেজ কোথায় অবস্থিত, যোধপুর সিটিতে অবস্থিত। ওই যোধপুর কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। তাহলে কি বললাম, অ্যাবাউট 300 ইয়ার্স এগো, আজ থেকে 300 বছর আগে, অ্যাট খেজাদি ভিলেজ, যেই খেজাদি ভিলেজ কোথায় অবস্থিত ছিল, যোধপুরে অবস্থিত ছিল, ঠিক আছে, যোধপুর সিটিতে, ঠিক আছে, রাজস্থানের অমৃতা দেবী বিষ্ণই, অর্থাৎ অমৃতা দেবী বিষ্ণই নামে একজন মহিলা গেভ আপ হার লাইফ, তার জীবনটি দিয়ে দিয়েছিলেন প্রোটেক্টিং খেজাদি ট্রিজ, অর্থাৎ খেজাদি ট্রিকে বাঁচানোর জন্য অমৃতা দেবী বিষ্ণই কী করেছিলেন, তার জীবন কী করেছিলেন, দিয়ে দিয়েছিলেন। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট ডাটা কিন্তু, যে অ্যাবাউট 300 ইয়ার্স এগো, আজ থেকে 300 বছর আগে, অ্যাট খেজাদি ভিলেজ, যেই খেজাদি ভিলেজটা কোথায় অবস্থিত, যোধপুরে অবস্থিত, যোধপুর সিটিতে অবস্থিত, যেই যোধপুর সিটিটা রাজস্থানে অবস্থিত, সেইখানকার অমৃতা দেবী বিষ্ণই গেভ আপ হার লাইফ, তার জীবন দিয়েছিলেন প্রোটেক্টিং খেজাদি ট্রিজ, খেজাদি ট্রিকে রক্ষা করার জন্য। তাহলে প্রথম যে আন্দোলনটা ছিল চিপকো আন্দোলন, আমরা চিপকো আন্দোলন সম্পর্কে জানলাম, আরেকবার মেমোরাইজ করে নিচ্ছি। লিডার ছিলেন সুন্দরলাল বহুগুণা। এটা শুরু হয়েছিল রিনি ভিলেজে, যেটা গোপেশ্বরে অবস্থিত, যে গোপেশ্বরটা উত্তরাখণ্ডে অবস্থিত। এবং এই মুভমেন্টে বা এই যে আন্দোলন, এখানে মেয়েরা কী করেছিল, গাছকে রক্ষা করার জন্য গাছকে জড়িয়ে ধরেছিল। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আমরা ডাটা দেখতে পেলাম, যে আজ থেকে 300 বছর আগে খেজাদি ভিলেজ, যেটা যোধপুর সিটিতে অবস্থিত রাজস্থানের, সেখানে অমৃতা দেবী বিষ্ণই নামে একজন মেয়ে কী করেছিলেন বা মহিলা কী করেছিলেন, গাছকে রক্ষা করার জন্য, খেজাদি গাছকে রক্ষা করার জন্য তিনি তার জীবন কিন্তু বিসর্জন দিয়েছিলেন। এরপর 2 নম্বর যে মুভমেন্টটা রয়েছে, আপ্পিকো মুভমেন্ট, যেটা 1983 সালে হয়েছিল। তো এখানে যিনি লিডার ছিলেন, পান্ডুরং হেগডে ওয়াজ দ্য লিডার অফ দিস মুভমেন্ট, অর্থাৎ পান্ডুরং হেগডে ইনি কিন্তু ছিলেন এই আপ্পিকো মুভমেন্টের লিডার। ইট ওয়াজ এ ফর্ম অফ চিপকো মুভমেন্ট, এটা চিপকো মুভমেন্টেরই একটা ফর্ম ছিল, হুইচ ওয়াজ স্টার্টেড ইন কর্ণাটকা, অর্থাৎ এই যে আপ্পিকো মুভমেন্ট, এটা কোথায় শুরু হয়েছিল, কর্ণাটকাতে শুরু হয়েছিল। এবং এখান থেকে দুটো প্রশ্ন হয়, যে আপ্পিকো মুভমেন্ট কত সালে হয়েছিল, 1983। এখানের যিনি লিডার ছিলেন পান্ডুরং হেগড়ে আমরা বলতে পারি, এবং সেই সঙ্গে কোন স্টেটে এটা শুরু হয়েছিল, তাহলে আপ্পিকো আন্দোলন কর্ণাটকা। ওকে, এরপরে কি বলছে, নর্মদা মুভমেন্ট, যেটাকে বলা হয় নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা হয়েছিল 1989 সালে। দ্য মেন লিডার অফ দিস মুভমেন্ট ওয়ার বাবা আমতে অ্যান্ড মেধা পাটিকর, ঠিক আছে। তাহলে এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এখানে দুজন প্রধান লিডার ছিলেন, একজন বাবা আমতে, আরেকজন কি ছিলেন, মেধা পাটিকর। ওকে, ইট ওয়াজ স্টার্টেড টু অপোজ দ্য বিল্ডিং অফ এ ড্যাম অন দ্য নর্মদা রিভার। ইট ওয়াজ স্টার্টেড, এটা শুরু হয়েছিল টু অপোজ দ্য বিল্ডিং অফ এ ড্যাম অন দ্য নর্মদা রিভার, অর্থাৎ নর্মদা নদীর উপর বাঁধ দেওয়া হবে, এই বিষয়কে কেন্দ্র করে এই আন্দোলনটা কী করা হয়েছিল, শুরু হয়েছিল। ওকে, তাহলে এটাই হচ্ছে নর্মদা মুভমেন্ট, যেটা নর্মদা বাঁচাও আন্দোলন 1989, বাবা আমতে মেধা পাটেকর, এবং এটা নর্মদা নদীর উপর বাঁধ দেওয়াকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল। তারপরে কি বলেছে, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাওয়ার্ড, অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার মধ্যে একটা রয়েছে ইন্দিরা গান্ধী এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড। ইট ওয়াজ স্টার্টেড ইন 1987, অর্থাৎ ইন্দিরা গান্ধী এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে 1987 সালে দেওয়া শুরু হয়েছে। ইট ইজ awarded to an organization or person for its outstanding contribution in the field of environment। আর এটা প্রদান করা হয় কোনো একটা অর্গানাইজেশনকে, কোনো একটা প্রতিষ্ঠানকে, কিংবা কোনো একটা পার্সনকে, কিসের জন্য, ফর ইটস আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, তার চমকপ্রদ অবদানের জন্য, ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের চমকপ্রদ কিসের জন্য, কন্ট্রিবিউশনের জন্য। ওকে, তারপর একটা রয়েছে রাজীব গান্ধী এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, যেটা শুরু হয়েছে দেওয়া, ইট ওয়াজ স্টার্টেড ইন 1993, 1993 সালে। ইট ইজ অ্যাওয়ার্ডেড টু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন, এটা দেওয়া হয় কোনো ইন্ডাস্ট্রিয়াল সংস্থানকে, আর ইউনিটস, কোনো ইউনিটসকে, হুইচ ইমপ্লিমেন্ট এনভায়রনমেন্টাল কনজারভেশন প্ল্যান, যারা এনভায়রনমেন্টাল কনজারভেশন পরিকল্পনা করে তাদের কি। ওকে, তারপরে কি বলেছে, আবার দেখে নিচ্ছি, খেজাদি ভিলেজ ইজ নিয়ার যোধপুর ইন রাজস্থান। আমরা একটু আগেই জানছিলাম যে খেজাদি ভিলেজ কোথায় অবস্থিত, যোধপুর সিটিতে অবস্থিত, যেই যোধপুর সিটিটা কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। তারপরে কি বলেছে, প্লেসেস ওয়ার বিল্ড বাই উডস অ্যাট দ্যাট টাইম অ্যাবাউট 300 ইয়ার্স এগো, অর্থাৎ আজ থেকে 300 বছর আগে বিভিন্ন যে ঘরবাড়ি বা প্লেস, সেগুলোকে কী করা হয়, কিসের দ্বারা তৈরি করা হতো, উড মানে কাঠের দ্বারা তৈরি করা হতো। তারপরে কি বলেছে, দ্য পিপুল অফ দিস ভিলেজ আর কল্ড বিষ্ণুই। এই যে খেজাদি ভিলেজ, এখান থেকে একটা প্রশ্ন হয় যে খেজাদি ভিলেজের পিপুলদেরকে কি বলা হয়, তো খেজাদি ভিলেজের পিপুলদেরকে বলা হয় বিষ্ণুই বলা হয়। কেন বিষ্ণুই বলা হয়, কারণ এখানে একটু প্রসঙ্গের একটা কাহিনী রয়েছে, যে ইম্পর্টেন্ট কাহিনীটা আমি বলেছিলাম, যে এদেরকে বিষ্ণুই কেন বলা হয়। এক্ষেত্রে এই যে দেখুন,
যে অমৃতা দেবী বিষ্ণই যে গেভ আপ হিজ লাইফ প্রোটেক্টিং খেসাদি ট্রি, এবং সেখান থেকেই সম্ভবত এদেরকে কি বলা হয়, বিষ্ণুই বলা হয়। ওকে, তারপরে কি বলেছে, দ্য খেসাদি ট্রি ক্যান গ্রো উইদাউট মাচ ওয়াটার, অর্থাৎ বেশি জল ছাড়াই এই খেসারি ট্রিগুলো কিন্তু বেড়ে উঠতে পারে। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইন 1935 অর্থাৎ 1935 সালে এজি টার্নসলে, অর্থাৎ এজি টেন্সলে বা এজি টার্নসলে ফার্স্ট কি বলেছে যে প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের ধারণাটা প্রথম কে দিয়েছিলেন, ইন 1935 এজি টার্নসলে, যিনি প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের ধারণা কিন্তু দিয়েছিলেন। তারপর কি বলেছে 28 নম্বর প্রশ্ন, দ্য স্টাডি অফ ইকোসিস্টেম ইজ কল্ড ইকোলজি, অর্থাৎ ইকোসিস্টেমের যে পার্ট বা পড়া সেটাকে আমরা বলি ইকোলজি। আর্নেস্ট হেকেল ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য ওয়ার্ড ইকোলজি, অর্থাৎ আর্নেস্ট হেকেলই ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ইকোলজি কথাটা প্রথম ব্যবহার করেছিলেন। তারপর কি বলছে, ইকোসিস্টেম ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ নেচার, অর্থাৎ ইকোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ নেচার, মানে কি প্রকৃতির, ইকোসিস্টেমটা হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ নেচার, নেচার মানে কি প্রকৃতির একটা ফাংশনাল ইউনিট কি ইকোসিস্টেম। ওকে, 29 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, থিংস ইউ নিড টু নো অ্যাবাউট দ্য টাইগার, অর্থাৎ এখানে টাইগার সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে বলা হয়েছে। দেখো তাহলে, হি ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, অর্থাৎ বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু। হি হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস অন হিজ বডি, অর্থাৎ বাঘের শরীরে রয়েছে হলুদ এবং ব্ল্যাক মানে কি কালো, স্ট্রাইপস মানে দোরা কাটা দাগ। ওকে, হিজ লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 26 ইয়ার, অর্থাৎ একটা বাঘ সর্বোচ্চ বাঁচতে পারে বা গড় বাঁচতে পারে, আমরা বলতে পারি 26 বছর পর্যন্ত গড় বাঁচতে পারে। উইথ দ্য হেল্প অফ হিজ হুইস্কার্স মানে কি তার গোঁফের সাহায্যে, হি ডিটেক্স সে শনাক্তকরণ করতে পারে, হিজ প্রে তার শিকারকে, অ্যান্ড ফাইন্ডস হিজ ওয়ে এবং তার পথটা খুঁজে বের করতে পারে, থ্রু ডার্কনেস মানে অন্ধকারের মধ্য দিয়ে। হি ক্যান হিয়ার দ্য স্লাইটেস্ট সাউন্ড অফ হিজ প্রে বাই হিজ ইয়ার্স, অর্থাৎ হি ক্যান হিয়ার সে শুনতে পারি দ্য স্লাইটেস্ট সাউন্ড সব থেকে ন্যূনতম শব্দটিকে, সব থেকে ক্ষীণ শব্দটিকে, সব থেকে আস্তে শব্দটিকে, অফ হিজ প্রে তার শিকারের, বাই হিজ ইয়ার্স তার কানের দ্বারা। ইন ডার্কনেস অন্ধকারে, হি ক্যান সি সে দেখতে পায় 6 টাইমস মোর দ্যান দ্য ম্যান, অর্থাৎ 6 গুণ বেশি দেখতে পায় একটা মানুষের থেকে অন্ধকারের মধ্যে একটা বাঘ। তারপর কি বলছে, হি চেঞ্জেস হিজ ভয়েস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান, অর্থাৎ সিচুয়েশান অনুপাতে সে তার যে ভয়েস সেটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। টাইগ্রেসেস অ্যান্ড চিলড্রেন লিভ ইন গ্রুপ, অর্থাৎ বিভিন্ন বাঘি এবং বাঘিনী বলতে পারি, বাঘ থেকে বাঘিনী এবং তার শিশুরা একটা গ্রুপে বাস করে। অ্যান্ড দ্য এল্ডেস্ট সবথেকে বড় টাইগ্রেস মানে টাইগ্রেস মানে কি সবথেকে বড় বাঘিনী, যেটা সবথেকে বয়স্ক বাঘিনী যেটা, ইজ দ্য লিডার অফ দ্য গ্রুপ, সেই গ্রুপের লিডার মানে কি নেত্রী হিসেবে থাকেন। চিলড্রেন লিভ দ্য গ্রুপ আফটার 2 to 3 ইয়ার্স, অর্থাৎ এই সমস্ত বাচ্চা বাঘ শাবকগুলো তারা কি করে 2-3 বছর পরে ওই গ্রুপ থেকে কি করে গ্রুপ ত্যাগ করে ফেলে। ওকে, তারপর হি রেকগনাইজ হিজ এরিয়া বাই হিজ ইউরিন, অর্থাৎ তার ইউরিনের দ্বারা তার মূত্রের দ্বারা সে তার এরিয়াটাকে কী করতে পারে, রেকগনাইজ করতে পারে। হিজ রোড ইজ হার্ড আপ টু 3 কিমি, অর্থাৎ একটা বাঘের গর্জন কিন্তু 3 কিমি দূরত্ব পর্যন্ত শোনা যায়। তারপরে বলেছে হিজ ইয়ার্থ ক্যান মুভ ইন ডিফারেন্ট ডিরেকশান টু কালেক্ট দ্য ভয়েসেস, অর্থাৎ হিজ ইয়ার্স তার কান ক্যান মুভ ইন ডিফারেন্ট ডিরেকশান বিভিন্ন দিকে কিন্তু খাড়া থাকে, টু কালেক্ট দ্য ভয়েসেস মানে বিভিন্ন আওয়াজ সংগ্রহ করার জন্য। হিজ কার্নিভোরাস মানে কি বাঘ হচ্ছে একটা অবশ্যই মাংসাশী প্রাণী। ওকে, তারপর কি রয়েছে 30 নম্বর যে ডাটাটি রয়েছে কারনাম মালেশ্বরী সম্পর্কে। তো কারনাম মালেশ্বরী সম্পর্কে যদি আমাদেরকে বলতেই হয়, ইনি ছিলেন একজন মহিলা ভার উত্তোলক। ওকে, তো এখানে ভারোত্তোলক বানানটা ভুল রয়েছে যদিও, তো ইনি ছিলেন একজন মহিলা ভারোত্তোলক যাকে আমরা বলি ওয়েট লিফটার। তো যাই হোক, এটা একবারে এনসিইআরটির যে বই রয়েছে সেখান থেকে পুরো ডাটাটা তোলা রয়েছে। কি বলেছে দেখো, যেরকম ছিল বইয়ে সেরকমভাবে আলোচনা করছি যে হ্যাভ ইউ সিন অর রিড অ্যাবাউট হার ইন দ্য নিউজ পেপার, অর্থাৎ আপনি কি তার সম্পর্কে মানে বইটাতে এরকমভাবে দেওয়া ছিল, একটা কারনাম মালেশ্বরীর ছবি দেওয়া ছিল এবং কারনাম মালেশ্বরী বলে লেখা ছিল এবং তারপর এরকমভাবে লেখা ছিল যে হ্যাভ ইউ সিন অর রিড অ্যাবাউট হার ইন দ্য নিউজ পেপার, অর্থাৎ আপনি কি তার সম্পর্কে পড়েছেন খবরের কাগজে। কারনাম মালেশ্বরী যে ওয়েট লিফটার, অর্থাৎ কারনাম মালেশ্বরী ছিলেন একজন ওয়েট লিফটার মানে ভার উত্তোলক। সি লিভস ইন অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ তিনি অন্ধ্রপ্রদেশে বাস করেন বা অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। আর ফাদার ইজ এ পুলিশ কনস্টেবল, তার বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল। মালেশ্বরী স্টার্টেড লিফটিং ওয়েটস হোয়েন সি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মালেশ্বরী তার ওয়েট লিফটিং সেটা শুরু করেছিলেন 12 বছর বয়স থেকে। নাও সি ক্যান লিফট এ ওয়েট অফ 130 কিলোগ্রামস, এখন তিনি 130 কেজি পর্যন্ত ওয়েট কিন্তু তিনি তুলতে পারেন। ওকে,
তারপর কি বলেছে, কারনাম হ্যাজ ওন 29 মেডেলস ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে তিনি কিন্তু 29টি মেডেল জয়লাভ করেছেন। হার 4 সিস্টার অলসো প্র্যাকটিস ওয়েট লিফটিং, তার 4জন বোন রয়েছেন, তারাও কিন্তু ওয়েট লিফটিং প্র্যাকটিস করছেন। তাহলে আরও একবার বলে দিচ্ছি যে কারনাম মালেশ্বরী সম্পর্কে। তাহলে কারনাম মালেশ্বরী ইনি কি ছিলেন, একজন ওয়েট লিফটার ছিলেন, মানে ভার উত্তোলক ছিলেন। সি লিভস ইন অন্ধ্রপ্রদেশ, তিনি কোথায় বাস করেন, তিনি অন্ধ্রপ্রদেশে বাস করেন বা অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা ছিলেন। আর ফাদার ইজ এ পুলিশ কনস্টেবল, তার বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল। মালেশ্বরী স্টার্টেড লিফটিং ওয়েট হোয়েন সি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 12 বছর থেকে কিন্তু তিনি তার ওয়েট লিফটিংয়ের ট্রেনিং শুরু করেছিলেন। নাও সি ক্যান লিফট এ ওয়েট অফ 130 কিলোগ্রাম, 130 কিলোগ্রাম, অর্থাৎ 130 কেজি ওয়েট কিন্তু তিনি এখন তুলতে পারেন। কারনাম হ্যাজ ওন 29 মেডেলস ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস, অর্থাৎ বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টসে তিনি কিন্তু 29টি মেডেল জয়লাভ করেছেন। হার 4 সিস্টার অলসো প্র্যাকটিস ওয়েট লিফটিং, অর্থাৎ তার 4জন বোনও কিন্তু ওয়েট লিফটিং প্র্যাকটিস করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আজকের ক্লাস 1। এখানে আপনাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম, যেগুলো কিন্তু সিটেট ইভিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা ত্রিপুরা থেকে দেখছেন এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, অর্থাৎ যাদের মাতৃভাষা বাংলা, তাদের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে আশা করছি। তো সবাই কাছে আবার একবার অনুরোধ করছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং আমাদের এই চ্যানেল থেকে আপনারা কিন্তু ফুল কভারেজ অফ এনসিইআরটি টেক্সট বুক, ইভিএস টেক্সট বুক ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত কিন্তু ফুল কভারেজ পেয়ে যাবেন আমাদের বিভিন্ন পার্টের ভিডিও থেকে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, তাদের কাছে একটি কিন্তু সুবর্ণ সুযোগ। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নিয়মটি হয়েছে, যে আমরা যদি সিটেট কোয়ালিফাই করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, তার যে ইন্টারভিউতে কিন্তু আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবো। তাহলে অবশ্যই আপনাদের কাছে সিটেট যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ রয়েছে। নিজেদের স্টেটে যে প্রাইমারি এক্সাম হয়, প্রাইমারি টেটের এক্সাম হয়, সেই এক্সাম ক্র্যাক না করেও কিন্তু আপনি ইন্টারভিউতে বসতে পারার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।